সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমরা আজ মনোবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আচরণ ও আচরণের বিকাশ এই অধ্যায়ের একটি ক্লাসে অংশগ্রহণ করব। আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আমাদের সিলেবাসও অল্প কিছু বাকি আছে। এই সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের এই অধ্যায়ের এবং প্রথম সিটি পরীক্ষার সিলেবাসটি কমপ্লিট করা হবে। আপনারা প্রথম অধ্যায় থেকে আপনাদের মনোযোগ দিয়ে পড়বেন। যে বিষয়গুলো ক্লাস লেকচারগুলোর মধ্যে উল্লেখিত আছে, এখান থেকে আপনারা আপনাদের পরীক্ষার সম্পর্কে সহায়তা পাবেন। এছাড়া আপনাদের বইয়ে অনুশীলনী এবং বইয়ের যে মূল কনসেপ্টগুলো আছে, যেগুলো লেকচারে উল্লেখিত, এই বিষয়ের ভেতর থেকেই আপনাদেরকে প্রশ্ন করা হবে। আজকে ক্লাসে নৈতিক বিকাশ এর উপরে আমরা আলোচনা করব। এর সাথে আমরা নৈতিক অবক্ষয়ের জনিত যেই সমস্যাগুলো আছে, যেমন ঘুষ, দুর্নীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আমরা চেষ্টা করব মানবাধিকার এবং মৌলিক অধিকার এই দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করার জন্য। আমি নাজমুন নাহার মুনমুন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আপনাদের সাথে আজকের ক্লাসে এখন নৈতিক বিকাশ সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটি করার পরে ব্যক্তির সামাজিক নৈতিক বিকাশের ধারা বর্ণনা করা সম্ভব হবে। আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ জানার মাধ্যমে নিজের ও অপরের আচরণ ব্যাখ্যা করতে পারবো আমরা। প্রথমেই নৈতিক বিকাশ কি সে সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন। নৈতিক আদর্শ সমৃদ্ধ আচরণ শিখতে আমাদেরকে অনেক দিন সময় ধরে শেখার চেষ্টা করতে হয় এবং খুব ছোটবেলায় জন্মের সাথে সাথে এই নৈতিকতা, নীতিবোধ, মূল্যবোধ এই বিষয়গুলো আমাদের বা মানুষের বা মানব শিশুর ধারণায় থাকে না। ধীরে ধীরে বেড়ে উঠতে উঠতে যখন একজন ব্যক্তি একটা সমাজের অংশ হিসেবে পরিগণিত হতে থাকে এবং নিজেকে সমাজের একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে থাকে, তখন তার মধ্যে জাগ্রত হয় বিবেকবোধ, ভালো মন্দ কি করণীয় সেই সম্পর্কে ধারণা গঠন শুরু হতে থাকে। এবং শুধু নিজের ইচ্ছেই যে সেগুলো করে তা না, বরঞ্চ পরিবার, সমাজ, পারিপার্শ্বিকতা তাকে এই বিষয়গুলো করতে উদ্বুদ্ধ করে বা অনেক ক্ষেত্রে ফোর্সও করে। নৈতিক আচরণ শেখার সূত্রপাত ২ বছর বয়সের পর থেকে। এরপর শিশুরা নিজেদের বিভিন্ন নীতিমালা গড়ে তোলে এবং সেই অনুযায়ী পরিচালিত করতে পারে নিজেদেরকে। আহ এই ছোট শিশুর আচরণ নৈতিক আদর্শ দ্বারা পরিচালিত না হওয়ায় নৈতিকতাহীন ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত করা গেলেও দুর্নীতিপরায়ণ কিন্তু কখনোই বলা যাবে না। শিশুরা কখনো দুর্নীতিপরায়ণ হয় না। তারা না বুঝে হয়তো অনেক কিছু, অনেক কথা বলতে পারে বা করতে পারে, কিন্তু সেটা কিন্তু বুঝে করাটাকে দুর্নীতি বলা হয়। শিশুরা কখনোই দুর্নীতিপরায়ণ হবে না বা হয় না। সেন্ট্রোক ২০০৬ সালে বলেন যে নৈতিক বিকাশ হলো এমন একটি বিকাশ যেখানে ব্যক্তির সাথে পারস্পরিক ক্রিয়ায় প্রচলিত আইন ও নিয়ম কানুনকে শ্রদ্ধা করতে শেখানো হয়। আবার যদি আমরা লক্ষ্য করি যে নৈতিক বিকাশে ব্যক্তির সাথে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে প্রচলিত আইন এবং নিয়ম কানুনকে শ্রদ্ধা করতে শেখানো হয়। পিয়াজে একজন আহ
মনোবিজ্ঞানী জ পেয়াজে 1932 সালে তিনি বলেন যে বুদ্ধিবৃত্তিক বিকাশের সাথে নৈতিক বিকাশের সম্পর্ক রয়েছে। তার তত্ত্বে তিনি 3টি স্টেজের মাধ্যমে বা 3টি ধাপের মাধ্যমে নৈতিক বিকাশকে বর্ণনা করেছেন। একটি হচ্ছে প্রি মরাল, একটি কনভেনশনাল এবং অন্যটি পোস্ট কনভেনশনাল। এই যে নৈতিকতা শেখার পূর্ব যেই সময়টা ব্যক্তির জীবনের, সেখানে নৈতিকতার চর্চা করা হয় কিভাবে? ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, মানতে হবে, না মানলে শাস্তি প্রদান করা হবে। ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, এই নীতিগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। কনভেনশনাল স্টেজ কনভেনশনাল স্টেজে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এর মাধ্যমে বা ব্যক্তি তার পারস্পরিক সম্পর্কগুলো ভালো রাখার মাধ্যমে নৈতিকতার চর্চা করতে থাকে এবং সামাজিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে মেনে চলতে চলতে নিয়ম কানুনকে বা নৈতিকতা বোধ অর্জন করতে থাকে। পোস্ট কনভেনশনাল বা প্রথা পরবর্তী যেই নৈতিকতা, সেখানে ব্যক্তি নৈতিকতা অর্জন করে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস এর মাধ্যমে, অর্থাৎ তার নিজের কি কি রাইট আছে বা অধিকার আছে সেগুলো জানে, তার সাথে সাথে যে সামাজিকতার মধ্যে সে অবস্থান করে তার সাথে নিজের অবস্থানের যে সংযোগ, সেখান থেকে ব্যক্তি তার নৈতিকতার চর্চা করে এবং শেখে এবং যে ইউনিভার্সাল প্রিন্সিপাল গুলো আছে সেগুলো কিন্তু সে ফলো করতে থাকে। এখানে সোশ্যাল অনেকগুলো বিষয় থাকে যেগুলো যদি ব্যক্তি মানে তাহলে পুরস্কৃত হয় এবং ভালো থাকতে পারে, এবং যদি ব্যক্তি সেগুলো অমান্য করে তাহলে রাষ্ট্র সমাজ বিভিন্নভাবে সে হেয় প্রতিপন্ন হয় এবং এর বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তো ব্যক্তির জীবনে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের সাথে সাথে অর্থাৎ বয়োবৃদ্ধির সাথে সাথে তার পিয়াজে বর্ণনা করেছেন যে বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং নৈতিক বিকাশের সাথে যে কি হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন আসছে। ব্যক্তি বেড়ে উঠতে উঠতে তার বিকাশের ধারার মধ্যে কিন্তু পার্থক্য আসছে। আরেকটি তত্ত্ব আপনাদের এখানে নৈতিক বিকাশ আলোচনা করতে গেলে আপনারা বইতে দেখতে পাবেন, সেটি হচ্ছে কোলবার্গের থিওরি, কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এই তত্ত্বটিও আমরা দেখব যে বিভিন্ন বয়সে নৈতিক বিকাশ এর ধরনগুলো কিরকম থাকে সেটা বর্ণনা করা হয়েছে। আমরা এখন দেখব যে শৈশবের প্রথম পর্যায়ে নৈতিকতার বিকাশ কিভাবে ঘটে থাকে। শৈশবের প্রথম পর্যায় বলতে আসলে 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে। 2 বছরের আগে নৈতিকতা বিকাশের খুব এক ঘটে না বলেই আ আ মনে মনে করা হয়। শৈশবের প্রথম পর্যায়ের নৈতিকতাকে পিয়াজে বাধ্যতাপ্রসূত নৈতিকতা বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ শৈশবের প্রথম পর্যায়ে 2 থেকে 6 বছর বয়সী শিশু নিজে থেকে তেমন কোনো বিষয় আ করে না, বরঞ্চ অন্যরা তাকে মা-বাবা, তার পরিজন, স্কুল তাকে যেভাবে করতে শেখায় বা যেভাবে পথ দেখায় সেভাবেই কিন্তু সে করতে শিখে বা পথ চলতে শিখে। সিদ্ধান্ত গ্রহণ এর ক্ষেত্রে তারা কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এই বয়সে শিশুদের স্মরণ শক্তিও কিন্তু অতটা প্রখর না। শিশুদের এইজন্য কোনো নৈতিক কাজ করতে নিষেধ করলে পরবর্তীতে তারা
ভুলে যায়। আ অনেক কাজ তাকে মানা করলেও দেখা যাচ্ছে সে করে ফেলে, ভুলে যায়, দুষ্টুমি করে। তো এটা কিন্তু অবাধ্যতা নয়। এটা কিন্তু ইচ্ছাকৃত নয়। এটা কিন্তু তাদের প্রাকৃতিকভাবে ঘটে থাকে। এ সময় তারা বিচার বিবেচনা না করে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু নীতিমালাগুলো মেনে চলে। পরিবারের প্রধানকে তারা অনেক ক্ষমতাবান মনে করে এবং শাস্তি দিলে সেটা কিন্তু তারা মেনেও নেয়। আবার কেউ যদি শাস্তি না পায় তাহলে কিন্তু বলে যে এটি অন্যায় হয়েছে। এই কোলবার্গের তত্ত্বে যদি আমরা দেখি যে এই মতবাদটি এই বয় এই এই সময়কালে কোলবার্গ বলেছেন যে প্রথাপূর্ব নৈতিকতা বা প্রি কনভেনশনাল জায়গাটা কাজ করে। শিশুরা এই পর্যায়ে অবাধ্যতার পরিমাণ কিন্তু শাস্তি হবে এটাই বিশ্বাস করতে থাকে। যদি কোনো কাজ করলে শাস্তি হয় তাহলে শিশুরা ওই কাজটি অন্যায় বলে বিচার করে। দ্বিতীয় পর্যায়ে শিশুরা পুরস্কার অর্জনের প্রত্যাশায় সমাজ স্বীকৃত নীতিমালা মেনে চলে। এই বয়সে শিশুরা বড়দের মেনে চলতে চায়, তাদের অনুসরণ করে। এই বয়সে শিশুরা অন্যায় হয়েছে বুঝতে পারলেও কিন্তু লজ্জাবোধ করে না। তবে শাস্তি পেতে পারে বলে তারা ভয় পায় এবং শাস্তি যাতে না পেতে হয় সেটার জন্য কিন্তু বিভিন্ন কার্যকলাপ করে, যেমন যুক্তি দেখায় বা আচরণ করে বিভিন্ন। তো এভাবে দেখা যাচ্ছে যে শৈশবের প্রথম পর্যায়ে নৈতিকতা বিকাশ লাভ করার বিষয়টি আমরা জানলাম। নিয়মানুবর্তিতা তাদের জন্য খুবই এফেক্টিভ এই বয়সে নৈতিকতা শেখানোর জন্য। এখন আমরা আলোচনা করব যে বাল্যকালে অর্থাৎ 6 বছর বয়স থেকে শুরু করে বয়ঃসন্ধির পূর্ব পর্যন্ত সময়ে নৈতিকতার বিকাশ কিভাবে ঘটে থাকে এই বিষয়ে। এই বয়সটাকে 6 বছর থেকে বয়ঃসন্ধির পূর্ব পর্যন্ত সময়কে কোলবার গুড বয় মরালিটি নামে আখ্যায়িত করেছেন। কেন করেছেন সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। সাধারণত নৈতিক ধারণা গড়ে ওঠার ফলে তারা কোনো একটি নির্দিষ্ট পরিস্থিতির পরিবর্তে ন্যায় অন্যায় শব্দগুলো যে কোনো পরিস্থিতিতে প্রয়োগ করতে পারে। এই বয়সের বাচ্চারা পিয়াজে দেখিয়েছেন তার তত্ত্বে 1970 সালে যে শিশুদের ন্যায় বিচার বা জাস্টিস বিষয়ক ধারণা 5 থেকে 12 বছর বয়সের মধ্যে বদলে যায়। মা বাবার প্রশিক্ষণের মাধ্যমে সঠিক বা ভুল আচরণ সম্পর্কে শিশুদের মনে যে দৃঢ় বিশ্বাসের আহ, জন্ম নেয় তাও কিন্তু অনেক সময় বদলে যায়। এবং এই যে বাল্যকালে তার আগের স্টেজে শিশুরা যে রাইট এবং রং বিষয়ে যে শক্ত একটা মনোভাব পোষণ করত, যে ভুল করলেই শাস্তি এবং সঠিক করলেই পুরস্কার, এটাই হবে না, এই ধরনের যে একটা শক্ত মনোভাব তাদের মধ্যে গেঁথে গিয়েছিল, সেটি কিন্তু এই বাল্যকালে এসে একটু একটু নমনীয় হতে থাকে। তারা আপেক্ষিকতা সম্পর্কে যে আপেক্ষিক নৈতিকতা সম্পূর্ণ ভুল বা সম্পূর্ণ সঠিক এর বাইরে বের হয়ে তারা এতটুকু ভুল বা এতটুকু সঠিক এইভাবে বুঝতে শিখে আস্তে আস্তে। যেমন মিথ্যা কথা বলাকে একটি 5 বছরের শিশু সবসময়ই খারাপ কাজ বলে মনে করবে, কিন্তু একটি বড় ছেলে বা মেয়ে পরিস্থিতিতে পড়ে মিথ্যা কথা বলাটাকে অনেক সময় যুক্তিসঙ্গত মনে করতে পারে বা পরিস্থিতি অনুযায়ী আচরণ করাটাকেই বেশি আ যথোপযুক্ত মনে করতে পারে।
এটাই হচ্ছে আপেক্ষিক নৈতিকতা মতবাদ। পিয়াজের মতবাদের ব্যাখ্যা দান করেছেন কোলবার্গ। তিনি বলেন যে বাল্যকাল বা শৈশবের শেষ পর্যায়ে নৈতিকতা বিকাশের হচ্ছে শৈশবের শেষ পর্যায়ে হচ্ছে নৈতিকতা বিকাশের দ্বিতীয় স্তর, এবং কোলবার্গের ভাষায় এটি হচ্ছে গুড বয় মোরালিটি। শিশুরা এই সময় সাধারণত সবার কাছ থেকে স্বীকৃতি পেতে চায় এবং সামাজিক ভাবে সুসম্পর্ক বজায় রাখতে চায়, সমাজে মঙ্গলকর বিষয়গুলো করতে চায় এবং সমাজের অস্বীকৃতি অর্জন করতে চায় না। এবং এই জন্য শিশুরা সময় রীতিনীতি ও সামাজিক রীতিনীতিগুলো মানতে চায়। বাল্যকালে এই বয়সে আহ বাল্যকালে নিয়মানুবর্তিতা দেখা যাচ্ছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্যারেন্টস বা গার্ডিয়ানদেরকে এই সময় কিন্তু শিশুদেরকে একটা নিয়মের মধ্যে রাখতে হবে, যে নিয়মটাই যে স্বাভাবিক, অনিয়ম যে স্বাভাবিক না, এই জিনিসটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে নৈতিকতা শেখানোর জন্য। নৈতিক নীতিমালা গড়ে তোলার জন্য বাল্যকালের শিশুদেরকে সাথে কিছু বিষয় আহ কিছু 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 আচরণ ব্যবহার করা যেতে পারে, বা কিছু টেকনিক বা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যেমন নিয়মানুবর্তিতা শেখানোর পাশাপাশি নৈতিক নীতিমালা আহ শেখা নিয়মানুবর্তিতা শেখাতে হবে। শেখানোর জন্য তাকে দেখা যাচ্ছে যে আহ সে যদি নিয়মের মধ্যে থাকে তাকে পুরস্কার দিতে হবে। পুরস্কার দেওয়ার আবার কিছু টেকনিক আছে। পুরস্কার দিলে আচরণ বাড়ে। পুরস্কার আহ দেওয়ার জন্য আবার দেখা যাচ্ছে যে তার যে পরিমাণ ভালো আচরণ, যে ভালো কাজ সে করলো, সেটার বিপরীতে তাকে সমপরিমাণ পুরস্কার দিতে হবে। যদি পুরস্কার অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার এই নৈতিক নীতিমালাটা ঠিক থাকবে না, বজায় থাকবে না। আবার যদি সে নৈতিক নীতিমালা ভঙ্গ করে তাহলে তাকে শাস্তিও দিতে হবে, এবং শাস্তি বা পুরস্কার এটা কিন্তু কাছাকাছি সময়ের মধ্যেই দেওয়ার নিয়ম। শাস্তির পরিমাণও কিন্তু পরিমাপ অনুযায়ী দিতে হবে। খুব কঠিন শাস্তি অর্থাৎ শারীরিক শাস্তি দেওয়ার থেকে তাকে আর একটু নমনীয়, বা তাকে কিছু থেকে কোনো সুযোগ সুবিধা থেকে একটু দূরে রাখা, এই ধরনের শাস্তি দেয়া ভালো হবে। শাস্তি দেওয়ারও কিন্তু মনোবিজ্ঞানে অনেকগুলো আহ পদ্ধতি আছে যেগুলো তার কাছে গ্রহণযোগ্য পদ্ধতি হবে। অর্থাৎ এমন শাস্তি দেওয়া হলো যার জন্য সে আরো বকে গেল, সে তেমন যেন না হয়। মনোবিজ্ঞানে এগুলো নিয়ে অনেক ধরনের গবেষণা করা হয়েছে। নৈতিক নীতিমালা গড়ে তোলার জন্য অবশ্যই সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হবে। একদিন খুব ভালোবাসা দিলাম, একদিন খুব রাগ করলাম, দুটোর মধ্যে শিশু কোনো মেসেজ পাবে না কমন, এবং শিশু কি হবে, তার পক্ষে বোধগম্য হবে না যে আসলে আমি কোনটা করব। সে দ্বিধার মধ্যে পড়ে যাবে। এবং শিশুকে এমনভাবে পরিচালিত করতে হবে যেন তাদের চিন্তাধারার নির্দিষ্ট ধারণাগুলো বিমূর্ত নৈতিক ধারণায় রূপান্তরিত হয়। বিমূর্ত অর্থাৎ যে একটা কনস্ট্রাক্টে রূপান্তরিত হয়। এইটা সবসময় যেন তার মধ্যে একইভাবে অবস্থান করে, এই জায়গাটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। তো এই বিষয়ে অনেক কথা হলো। এরপরে আমরা সামনের দিকে আগাই যে নৈতিক বিকাশে প্রভাব বিস্তারকারী কি কি উপাদান রয়েছে। আমরা জানি যে আমাদের বিকাশের সাথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের পরিবার। পরিবার আমাদের অনেক কিছু শেখায়। পরিবারের পরে খেলার সাথীর অনেক ভূমিকা রয়েছে। সঙ্গ সঙ্গদোষে লোহা ভাসে একটা কথা আছে। সঙ্গী যদি ভালো না হয় তাহলে আমরা ভালো শেখাটা কঠিন হয়ে যায়। পরিবারকে এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে যে খেলার সাথী কাদের সাথে কি খেলছে, কতক্ষণ খেলছে, কিভাবে খেলছে, বা কেন খেলছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখতে হবে। আমরা জানি যে কোনো শিশুই কিন্তু দুর্নীতিপরায়ণ শিশু না, কোনো শিশুই জন্মগতভাবে অপরাধী না। কিন্তু আমরা আমাদের শিশুদের দিকে লক্ষ্য রাখবো, শিশুটি যেন একজন ভালো
আহ মূল্যবোধ সম্পন্ন শিশুর থেকে যেসব শিশুরা একটু দুর্বল পরিবেশ থেকে এসেছে তাদের মধ্যে সঞ্চারিত করতে পারে ভালো মূল্যবোধগুলো। এবং সেই দুর্বল শিশুগুলোর পরিবেশগত যেই অসঙ্গতিগুলো থাকে সেই ধরনের সমস্যাগুলো যেন একটা ভালো শিশুকে কলুষিত না করে দেয়। এই বিষয়গুলো অবশ্যই পরিবারের বা অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ের পাঠ কার্যক্রম, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কেও কিন্তু আহ, খেয়াল রাখতে হবে। এটার বড় একটা প্রভাব পড়ে নৈতিক বিকাশের ক্ষেত্রে। আপনারা জেনে থাকবেন যে নৈতিক বিকাশের আহ একটা বড় উপাদান আমরা দেখেছি যে পুরস্কার এবং শাস্তির ব্যবহার বিদ্যালয়গুলোতে। এই বিষয়ে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। মনোবৈজ্ঞানিক তত্ত্বগুলো ব্যবহারের ফলে এখন শাস্তি কিন্তু সেই কর্পোরাল পানিশমেন্ট বা কঠিন শাস্তি কিন্তু আর দেওয়া হয় না। শাস্তির ধরন পাল্টে শিশুদের জন্য উপযোগী শাস্তি প্রণয়ন করা হয়েছে। শারীরিক শাস্তির ব্যবহার একদমই নিষিদ্ধ করা হয়েছে। ধর্ম আমাদের অবশ্যই নৈতিকভাবে মূল্যবোধ তৈরি করে দেয়। নৈতিকতা তৈরিতে ধর্মের প্রভাব। সব ধর্মই মানুষকে শুধুমাত্র ভালোর পথ দেখায়, আমাদের রাইট রং সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দান করে। সো ধর্ম সম্পর্কে ধারণা আমাদের নৈতিকভাবে অনেক সমৃদ্ধ করে। বুদ্ধিমত্তা থাকলে আমরা সবকিছুর ব্যবহারকে আরো বা আমাদের জানা বোঝাকে আমরা অনেক বাড়াতে পারি। সো বুদ্ধি বিকাশের আহ অনেক অবদান রয়েছে। বিনোদন বিনোদন আমাদের মানসিকভাবে সুস্থ রাখে এবং সামাজিকভাবে সুস্থতা আনয়ন করে, শারীরিকভাবে আমাদের সমৃদ্ধ করে। সো সবগুলো মিলেই কিন্তু নৈতিক বিকাশ ঘটবে। এই বিষয়গুলোর দিকে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে। নৈতিক আচরণের অনেক ধরনের উপাদান রয়েছে। অনেক শিক্ষাবিদদের মতে নৈতিক চরিত্র গঠনের জন্য শিক্ষা হচ্ছে মূল চালিকা শক্তি। বা অনেক শিক্ষাবিদরাই বলেছেন, যে একমত পোষণ করেছেন যে শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের নৈতিক মূল্যবোধকে তৈরি করা বা জাগ্রত করা। শিক্ষা মানে কিন্তু শুধু বই পুস্তক বিজ্ঞান পুঁথিগত বিদ্যা নয়। শিক্ষা মানে একজন ব্যক্তির ভেতরে মূল্যবোধ তৈরি হওয়া, মানবিক মূল্যবোধ, মানসিক মূল্যবোধ এবং আহ সংহতিবোধ, সচ্চরিত্র, শিষ্টাচার, বিনয়, দেশপ্রেম, মানবপ্রেম, এগুলো কিন্তু তৈরি হওয়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৈতিক আচরণের উপাদান উল্লেখ করা হয়েছে। এগুলো আমরা অবশ্যই আমাদের শিক্ষা অর্জনের মাধ্যমে অর্জন করব। আমাদের মধ্যে যদি এই বিষয়গুলো থেকে থাকে, এগুলোর চর্চা আমরা আরো বেশি বেশি করব। এতক্ষণ ধরে আমরা নৈতিক আচরণ এর বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানছিলাম। আমরা এখন এই পর্যায়ে আমি আমার ক্লাসটাকে খুব বেশি মিস করছি। আপনাদের সামনাসামনি থাকলে হয়তো এই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমাদের অনেক আলোচনা হতো। আলোচনা করলে আমাদের পক্ষে আমাদের জ্ঞানগুলো আহরণ করা অনেক বেশি সহজ হয়ে যায়। এই বিষয়টা আমি এখন আসলে খুবই আহ খুব একটা অভাব অনুভব করছি যে আমরা আলোচনাটা করতে পারছি না। আমাদের অভিজ্ঞতাগুলোকে আমরা আদান প্রদান করতে পারছি না। তো আজকের ক্লাসে আমরা এখন অনৈতিক বিষয়গুলো সম্পর্কে বা অনৈতিক যে বিষয়গুলো নৈতিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় তৈরি করে বা বাধা তৈরি করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের বইতেও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অনেক তথ্য দেয়া আছে। প্রথমেই এখানে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে এই শব্দটি, সেটি হচ্ছে ঘুষ। তবে এটিতে যাওয়ার আগে
আরো একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি এখানে লেখা নেই। সেটি হচ্ছে ইভটিজিং। শব্দটির সাথে আপনারা বেশ পরিচিত। ইভটিজিং হচ্ছে একটি সামাজিক ব্যাধি এবং সন্ত্রাসী এবং অপরাধমূলক কাজ হিসেবে এই কাজটাকে গণ্য করা হয়। সাধারণত ইভটিজিং এক ধরনের নারী নির্যাতন। স্কুল কলেজগামী ছাত্রী, শিক্ষক, কর্মজীবী নারী সহ বিভিন্ন বয়সের নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত হওয়ার যে অভিজ্ঞতাগুলো, সেগুলোকেই আমরা ইভটিজিং বলতে পারি। বর্তমানে আমরা জানি যে ইভটিজিং এর রূপগুলো ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখতাম যে শিস বাজানো, উদ্দেশ্যপূর্ণভাবে যৌন আবেদনময়ী গান গাওয়া, বাচনিক অশালীন মন্তব্য, হুমকি প্রদান, অবৈধ যৌন সম্পর্কের দাবি বা অনুরোধ, অশ্লীল অঙ্গভঙ্গি ইত্যাদি দিয়ে ইভটিজিং করা হতো। কিন্তু বর্তমানে সাইবার ক্রাইম, মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে ইভটিজিং ইত্যাদি আহ, আরো অনেক নতুন নতুন পন্থা কিন্তু আসছে, যেগুলো দিয়ে নারীর প্রতি সহিংসতা প্রদর্শন করা হচ্ছে। তো এইটা একদমই কাম্য নয়। বাংলাদেশের সংবিধানের বা বাংলাদেশে মহামান্য হাইকোর্টের প্রদত্ত নীতিমালায় বিভিন্ন আহ, আহ, নীতিমালায় জোরালোভাবে কিন্তু এই যৌন হয়রানি সম্পর্কে বলা হয়েছে এবং এর প্রভাব অত্যন্ত ক্ষতিকর। অত্যন্ত নেতিবাচক প্রভাব কিন্তু এর পড়ে থাকে। এই বিষয়ে আরো সতর্ক হতে হবে এবং এই বিষয়ে কিন্তু কঠোর আইন রয়েছে, আইনের প্রয়োগ রয়েছে। অনেকগুলো আপনাদের বইতে এই সম্পর্কে আপনারা অনেক তথ্য পাবেন এবং ইভটিজিং বিষয়ক তথ্যগুলো আপনাদের কাছে আপনারা পাবেন প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বইতে। আহ এগুলো আমাদের একটু ধারণা অর্জন করতে হবে। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুষ। আরেকটি একটি মারাত্মক অনৈতিক আচরণ। এই আচরণটি আমরা দেখতে পাই প্রাপ্তবয়স্কদের মধ্যে। এর ইংরেজি শব্দ হচ্ছে ব্রাইব, আরবি প্রতিশব্দ হচ্ছে রেশওয়াত। অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিক হচ্ছে ঘুষ। অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিককে ঘুষ বলা হয়। নির্দিষ্ট পরিমাণ টাকা বা মূল্যবান সামগ্রী যা কিছু কর্মরত ব্যক্তিকে প্রদান করা হয় ব্যক্তির কোনো একটি অবৈধ সুযোগ লাভের জন্য বা স্বার্থ উদ্ধার করার জন্য, তাকে কিন্তু ঘুষ বলা হয়। ঘুষ আদান প্রদানের কিছু কারণ সম্পর্কে কিন্তু গবেষণা করে পাওয়া গেছে যে পিতামাতার সততার অভাব থাকলে পরবর্তীতে সন্তানের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যায়। পরিবারের সদস্যদের চাহিদা, অতিরিক্ত চাহিদা, ঘুষ যিনি গ্রহণ করছেন বা যিনি প্রদান করছেন তাদের পেছনে কিন্তু দায়ী। নৈতিকতার অভাব দায়ী। নৈতিকতা বোধ আমরা দেখেছি ছোটবেলা থেকেই কিন্তু তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থার সাথেও কিন্তু নৈতিকতা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে আমরা দেখেছি। তাহলে এক্ষেত্রেও কিন্তু নৈতিকতার অভাব ঘুষ আদান প্রদানকে বাড়িয়ে দিচ্ছে। ধর্মীয় জ্ঞানের অভাবও ঘুষ আদান প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ। এরপর আমরা দেখব দুর্নীতি। দুর্নীতি কি?
দুর্নীতি বলতে বোঝায় ঘুষ গ্রহণ এবং ঘুষ প্রদান, কোনো অপরাধের সহায়তা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে মূল্যবান বস্তু বিনামূল্যে গ্রহণ, বেআইনিভাবে পক্ষপাতমূলক আচরণ, আচরণ, কোনো ব্যবসায় সম্পৃক্ত হওয়া, বেআইনি ব্যবসায় সম্পৃক্ত হওয়া, কোনো ব্যক্তির শাস্তি বা সম্পত্তি বাজেয়াপ্ত থেকে বাঁচানোর জন্য আইন অমান্য করা ইত্যাদি সবই কিন্তু দুর্নীতি হবে। এছাড়া দেখা যাচ্ছে যে অসৎ উদ্দেশ্যে ভুল নথিপত্র প্রস্তুত করা, ভুল সিলমোহর দেয়া, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা, অসাধু উদ্দেশ্যে সম্পত্তি আত্মসাৎ করা, খাঁটি দলিলকে জাল করা, হিসাব বিকৃত করা, দুর্নীতিতে সহায়তা করা, নথি জাল করা ইত্যাদি সবই কিন্তু দুর্নীতির অন্তর্গত। সারা বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে না বলতে বলা হয়েছে এবং পৃথিবীতে নৈতিক অবক্ষয় ঘটার জন্য এই দুর্নীতি অনেকাংশে দায়ী। ৯ ডিসেম্বর সারা পৃথিবীতে এই লক্ষ্যে অ্যান্টি করাপশন ডে বা দুর্নীতি বিরোধী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়। দুর্নীতির কারণ হিসেবে দায়িত্ব অবহেলা, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, তথ্য অধিকারের অভাব, আয় ব্যয়ের অসামঞ্জস্যতা, ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতা ইত্যাদি দায়ী। দুর্নীতি প্রতিরোধ করতে হলে নৈতিকতার চর্চা করতে হবে, নৈতিক শিক্ষা বলবান করতে হবে, জোরদার করতে হবে, পরিবারের মধ্যে নৈতিকভাবে মূল্যবোধ তৈরি হওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে, নৈতিক আচরণ করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, গণমাধ্যমে এর সম্প্রচার করতে হবে, এ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে, ধর্মীয় চর্চা বৃদ্ধি করতে হবে, আহ বেতন কাঠামো জনগণের জীবনের প্রয়োজন উপযোগী প্রয়োজনকে যোগান দিতে পারে এরকম করতে হবে, দারিদ্রতা দূর করতে হবে, গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে, সামাজিক আন্দোলন হিসেবে কিন্তু তৈরি হতে হবে এবং অপরাধ নিয়ন্ত্রণকারী যে কর্তৃপক্ষ রয়েছে, যেমন বাংলাদেশে দুর্নীতিকে দমন করার জন্য রয়েছে দুর্নীতি দমন কমিশন, আহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী, আইন শৃঙ্খলা প্রয়োগকারী আহ যে প্রশাসন রয়েছে তাদের কিন্তু কঠোর অবস্থানে যেতে হবে। সার্বিকভাবে এতেই আমাদের দেশ এবং আন্তর্জাতিকভাবে দুর্নীতিকে রোধ করা সম্ভব হবে। এছাড়া সহিংসতা, আমরা জানি যে সহিংসতা হচ্ছে ভায়োলেন্স। বর্তমান সমাজ ব্যবস্থায় পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সহযোগিতা এবং সহমর্মিতার অভাব চরম অবস্থায় গিয়েছে। আমরা প্রতিদিন পত্রিকা এবং গণমাধ্যমে প্রচুর মারামারি, হত্যা, গুম, ছিনতাই, রাহাজানি, পেট্রোল বোমাবাজি, নিরীহ মানুষের উপরে অত্যাচার এরকম খবরগুলো দেখে থাকি, যেগুলা খুবই আগ্রাসী আচরণের কারণে ঘটে থাকে। বারকোইজ ১৯৬২ সালে বলেন, কোনো উদ্দেশ্য প্রণোদিত আগ্রাসী আচরণ যখন মারাত্মক ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয় তখন তাকে সহিংসতা বলা হয়। আইন অমান্য করে শারীরিক বল প্রয়োগ করে অন্যের ক্ষতি করাকে কিন্তু সহিংসতা বলে। সহিংসতা ক্ষেত্রে সহিংসতাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স, সাইকোলজিক্যাল ভায়োলেন্স এবং ফিজিক্যাল ভায়োলেন্স। এবং আমরা যদি অপরাধগুলোকে দেখি তাহলে একটি অপরাধ ৩টি, আবার ভার্বাল ভায়োলেন্সও আছে। দেখা যাচ্ছে যে কোনো অপরাধের সাথে প্রতিটা আহ দিকেই ক্ষতি হচ্ছে ব্যক্তির বা সমাজের। যেমন রেপের মতো একটা সহিংসতায়, রেপ বা ধর্ষণের মতো একটি সহিংসতায় একজন ব্যক্তি সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে,
তার সাইকোলজিক্যাল ভায়োলেন্সও হচ্ছে, ভার্বাল ভায়োলেন্স হচ্ছে, আবার ফিজিক্যাল ভায়োলেন্সও কিন্তু হচ্ছে। এই যে বিষয়গুলো গেল, এখন আহ আমরা মানবাধিকার এবং মৌলিক অধিকার এই দুটো বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা প্রথম পত্র মোহাম্মদ আমিনুল হক স্যারের বইতে মানবাধিকার এবং মৌলিক অধিকার এই দুইটা কনসেপ্ট যে আলাদা এটা সম্পর্কে জানতে পারবেন। মানবাধিকার জাতিসংঘ বা ইউএনও বর্ণনা করেছে। এখানে বলা হয়েছে যে অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন এবং সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সব সময় সেভাবেই থাকতে চায়। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মৌলিক মানবিক অধিকার সমূহকে গৃহীত এবং ঘোষিত হয়। জাতিসংঘ সনদের 3 নম্বর ধারা থেকে 30 নম্বর ধারা পর্যন্ত প্রায় 28টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেয়া হয়েছে। অপরদিকে মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো জীবনের বিকাশ এবং ব্যাপ্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের জন্য অলঙ্ঘনীয়। মৌলিক অধিকার সংবিধানে গৃহীত হওয়ায় তা সাংবিধানিক মর্যাদা লাভ করে। এর ফলে সরকার এসব অধিকার ভোগে বাধা দিতে পারে না এবং ব্যক্তির এই মৌলিক অধিকারকে সরকার সংরক্ষণ করতে সহায়তা করে থাকে। তো এই বিষয়গুলো আমরা জানবো। আরেকটা তথ্য যে 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবিক অধিকার সমূহ গৃহীত এবং ঘোষিত হয়। এই জন্য 10ই ডিসেম্বর উম, সারা বিশ্বব্যাপী প্রতি বছর মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। আমরা আমাদের মৌলিক এবং মানবিক অধিকারগুলো সম্পর্কে জানবো এবং এর চর্চা করব। শুধু নিজেদের নয়, বরঞ্চ আমাদের চতুর্দিকে যেই সব সব আমাদের যেই জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য আমরা সচেষ্ট থাকব এবং এভাবেই কিন্তু আমরা নৈতিক বিকাশের মাধ্যমে আমাদের সমাজটাকে, দেশটাকে এবং বিশ্বটাকে অনেক সুন্দর করতে পারবো। আসুন আমরা সবাই এই ধরনের বিষয়গুলোর চর্চায় নিজেদেরকে ব্যাপৃত রাখি। ধন্যবাদ সবাইকে।